হামের সংক্রমণ যেন কিছুতেই কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গত 2 মাসে শিশু মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে 420। নগরের হাসপাতালগুলোতে চাপ বেড়েছে কয়েক গুণ। চিকিৎসকরা বলছেন, ঢাকায় কিছুটা সংক্রমণ কমে এলেও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। 3 মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে গেল 1 সপ্তাহ হাসপাতালে ভাসানটেক এলাকার এ বাসিন্দা। 3 বছর বয়সী আরেক কন্যা সন্তানও একই হাসপাতালের আইসিইউতে ভর্তি। আইসি আজকে 3 দিন মেডিকেলে 3 দিন ভর্তি করলাম। ভর্তি করে চিকিৎসা করলাম। এই মেয়ে একটু সুস্থ, আরেক মেয়ে আছে আমার আইসিতে ভর্তি আছে। আমার এই মেয়ে সুস্থ হয় নাই, ট্রিটমেন্ট চলতেছে। নগরীর বেশিরভাগ হাসপাতালের চিত্রটা এমন। 3 মাস থেকে 7 বছর বয়সী অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি। হামের প্রভাবে অনেকেই নিউমোনিয়া, ডায়রিয়ার মতো জটিল রোগে ভুগছে। শুরুতে জ্বর, ঠান্ডা, কাশি, পর্দার হাম ধরা পড়ছে আর কি। তোর পাতলা পায়খানাটা একটু বেশি হয়, তারপর হচ্ছে কাশিটা একটু বেশি হয়, জ্বরটাও ছিল, কয়েকদিন কন্টিনিউ জ্বর ছিল। এখন আজকে আবার একটু আলহামদুলিল্লাহ জ্বর কম। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় মৃত্যুর হার ঠেকানো যাচ্ছে না। একই সাথে করোনা পরবর্তী সময়ে টিকার প্রতি অনীহা হামের প্রাদুর্ভাবের মূল কারণ। অনেক বড় একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল, ভালনারেবল গ্রুপ। এই জন্য যারা দেখছি যে আমাদের এতগুলো বাচ্চা যে আক্রান্ত হয়েছে, তাদের বেশিরভাগই কিন্তু আসলে টিকা না নেওয়া দেখেছেন। তার মানে একটা বড় অংশ কিন্তু টিকা না নেওয়া বাচ্চা বাংলাদেশে একটা গ্রুপ ছিল। তারা হয়তো এতদিন আক্রান্ত হচ্ছিল না, এখন তারা ভালনারেবল গ্রুপটা হঠাৎ করে থ্রেশহোল্ড পার হয়ে যাওয়ার জন্য তারা একসাথে সবাই আক্রান্ত হওয়া শুরু করেছে। সংক্রমণটা অনেক বেশি হয়ে গেছে। এর সাথে সাথে পুষ্টিহীনতা। চিকিৎসকদের আশঙ্কা, পুরো মে মাস জুড়েই সংক্রমণের হার থাকতে পারে ঊর্ধ্বমুখী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে হামের টিকা সংকটের তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করে ডক্টর জাহিদ বলেন, রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের সমন্বয়ে তদন্ত হবে। কারো ওপর দায় চাপিয়ে দায়সারাভাবে তদন্ত হবে না। কমিটির দায়িত্ব হবে প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা। জ্বালানি ক্ষেত্রে সংকট আপাতত নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য বার্ষিক 3 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন নতুন ইউনিট স্থাপন। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের মানুষ এবং অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ ও অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, এই জাদুঘর মাফিয়া শেখ হাসিনার শোষণ ও লুটপাটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এর মাধ্যমে তার কৃতকর্ম জাতির কাছে কলঙ্কিত হয়ে থাকবে। নান্দনিকভাবে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী ইউনূস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান স্পিকার। আর সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, জুলাইয়ের মধ্যেই জাদুঘরের কাজ সমাপ্ত হওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্য। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও সুলতান শওকাত হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই ঘটনায়
আগে থেকে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য হামলার বিচার দাবি জানান এবং ভিসির অপসারণ চেয়ে সকল ফ্যাকাল্টির ক্লাস ও পরীক্ষা প্রশাসনিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করছেন ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। এ বিষয়ে জানতে চাইলে ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, এ আন্দোলনের আদৌ কোনো যৌক্তিকতা নেই। গতকাল বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে আনিত অভিযোগের কারণে তার অপসারণ দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ধর্মঘট চলাকালে দুর্বৃত্তদের হামলায় কর্মকর্তা সহ 20 জন আহত হন। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য পশু নিয়ে প্রস্তুত ছোট বড় খামারিরা। ভালো দামের আশায় এবং ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তবে গোখাদ্যের দাম বেশির অভিযোগ অধিকাংশ খামারির। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের খামারে খামারে পশুর পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে। পশু মোটাতাজাকরণে খাওয়ানো হচ্ছে ধানের কুড়া, খৈল, গমের ভুসি ও ঘাস। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার খামারগুলোতে 150 থেকে প্রায় 700 কেজি ওজনের কোরবানির পশুও পাওয়া যাচ্ছে। পশুর আকার ভেদে খামারিরা প্রতি কেজি 480 থেকে 650 টাকা মূল্য ধরে দাম নির্ধারণ করেছেন। আর এজন্য গোখাদ্যের দাম বৃদ্ধিকে দুষছেন খামারিরা। রেগুলারে খৈল খাওয়াই, বুসি খাওয়াই আর ঘাস খাওয়াই, দেশি ঘাস যেটা ওটা লাই খাওয়াই না, কোনো মেডিসিন দিই না, আমরা বেচার লাগি। খৈল, বুসি, ভুট্টা কিনে আনি দিতে প্রচুর দাম। এবার ইন্ডিয়া থেকে যদি কোনো গরু না হয় তাহলে আমরা খামারি যারা আছি সঠিক মূল্যে আমরা গরু বিক্রি করতাম পারব। ঈদ ঘিরে মৌলভীবাজারে ৭১,৭৭২টি পশুর চাহিদা রয়েছে। বাজারে সুস্থ পশু বিক্রির জন্য প্রাণী সম্পদ বিভাগ প্রচারণার পাশাপাশি মেডিকেল টিম গঠন করেছে বলে জানান এই কর্মকর্তা। পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যাতে গবাদি পশু দেশে প্রবেশ না করে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে এই বছর খামারি এবং ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হবে। এদিকে দিনাজপুরে কোরবানির জন্য 4,59,000 গরু ও 2,20,000 খাসি প্রস্তুত করা হয়েছে। আর জেলায় চাহিদা রয়েছে 2,69,865টি পশুর। এজন্য পশু মোটাতাজাকরণে বিভিন্ন দেশীয় গোখাদ্যের মাধ্যমে পরিচর্যা করছেন খামারিরা। খাদ্য মূল্যের যে দাম, যে হিসাবে প্রচুর দাম বাড়ে গেছে আগে থেকে অনেক, এইভাবে গরু পোষা তো আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে খামারিরা গরুর দাম পাওয়া নিয়ে অনেকটা শঙ্কায়। ভারত থেকে গরু না আসলে খামারিরা এবারও লাভের মুখ দেখবেন বলে আশা। জেলার চাহিদা মিটিয়ে স্থায়ী ও অস্থায়ী 58টি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে, তাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকবে আর্থিক প্রতিষ্ঠান। দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় 425 কোটি টাকা সমমূল্যের 35 মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করল এই প্ল্যাটফর্ম। ফান্ডটি সিড, লেট সিড এবং সিরিজ এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে। অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in the financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। সাদা অ্যাপ্রন আর সেবার মাধুর্য নার্সিং পেশার মূল ভিত্তি হওয়ার কথা ছিল। তবে বর্তমানে হাসপাতালগুলোতে প্রায়ই সামনে আসছে নার্স রোগী বিরোধ ও দুর্ব্যবহারের নানা ঘটনা। রোগীদের অভিযোগ, অনেক সময় নার্সদের আচরণ মেলে রুক্ষ ও দায়সারা।
আন্তর্জাতিক নার্স দিবসে নার্স রোগী সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে নাহিদ প্রিন্সের রিপোর্ট। সেবা নাকি সংঘাত? হাসপাতালের করিডোরে রোগী ও নার্সের সম্পর্ক এখন মমতার চেয়ে তিক্ততাই যেন বেশি। অনেক সময় দেখা যায় যে অনেকেই এসে পড়ছে, রোগী এসে পড়ছে, সেক্ষেত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসে, যা ডাকা লাগে, অনেক সময় এরকম হয়। নার্সদের আচরণ নিয়ে রোগীদের অভিযোগ নতুন নয়, কখনো দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কেন বাড়ছে এই অসহিষ্ণুতা? আমরা তো ধৈর্য ধরতে পারছি, সহ্য করতে পারছি। আমরা যতই সমস্যা আসছে সেটা তো আমরা নিজেরা আমরা ট্যাকেল দিতে পারছি। এখনের জেনারেশনটা একটু উত্তেজিত, ওরা ওটা একটুতেই ওরা নিতে পারে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একজন নার্সের 4 জন রোগী দেখার কথা থাকলেও বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে সেই সংখ্যা অনেক ক্ষেত্রেই 50 ছাড়িয়ে যায়। টানা 8 থেকে 12 ঘন্টার ডিউটি, জনবল সংকট ও মানসিক চাপ সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অনেক নার্স। সংশ্লিষ্টদের মতে এই চাপ তাদের আচরণ ও পেশাগত দক্ষতার ওপরও প্রভাব ফেলছে। আমরা 3 শিফটে ডিউটি করি, মর্নিং, ইভিনিং অ্যান্ড নাইট। তো 3 শিফটে ডিউটি করার কারণে আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটি এটা হ্যাম্পার হয়, যার জন্য আর কি পেশেন্টের সাথে মাঝে মাঝে আমাদের খারাপ বিহেভিয়ার হয়। এখন নার্সিং মানে শুধু ডিপ্লোমা নয়, বিএসসি ও এমএসসি, পিএইচডির মতো উচ্চতর ডিগ্রি নিয়ে পেশায় আসছেন মেধাবী তরুণরা। তবে যোগ্যতা অনুযায়ী পেশাগত মর্যাদা ও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। আক্ষেপ তো লাগেই, বিকজ আমরা এত ডিগ্রি নিচ্ছি বা বাংলাদেশে যে এটা চালু আছে অনেকে জানেই না। স্বীকৃতি তো দূরের কথা, অনেকে জানেই না যে হ্যাঁ বাংলাদেশে এমএসএন করছে বা বাংলাদেশে পিএইচডি কেউ করছে, বা শুধু বাংলাদেশে না, দেশের বাইরে থেকেও অনেকেই পিএইচডি করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু কাজের চাপ নয়, তদারকির ঘাটতিও সমস্যাকে জটিল করছে। নার্সদের জন্য নিয়মিত কাউন্সিলিং, আচরণ বিষয়ক প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা বাড়ানোও জরুরি। তা না হলে রোগী নার্স সম্পর্কের এই দূরত্ব আরও বাড়তে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগরীতে 6 মার্চ থেকে 59 মাস বয়সী প্রায় 3 লাখ শিশুর মধ্যে 92% শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সভায় জানানো হয়, চট্টগ্রাম মহানগরীতে আগামী 20 মে পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 3,285,000 শিশুকে টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে 2,76,627 শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান সিটি কর্পোরেশন। টিকার আওতায় আসায় হাসপাতালে রোগীর সংখ্যা কমে এসেছে। মধ্যস্বত্ব ভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজার অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার গত 17 বছর ক্ষমতায় থেকে দেশের সম্পদ কাজে লাগায়নি। বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির নামে বিপুল অঙ্কের টাকা পাচার করা হয়েছে। মন্ত্রী বলেন, দেশের সম্পদ আহরণ করে দেশের কাজে লাগাতে চায় সরকার, তাই বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই। দুপুরে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির হলরুমে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সভায় সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী।
দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব? সেই জন্য আমরা বসেছিলাম, আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য না থাকায় তাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2 বাংলাদেশির কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন রাজধানীতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। সীমান্ত রক্ষা সরকারের প্রধান কর্তব্য বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এজন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এদিকে পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন এবং উপাচার্যের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেন। আন্দোলনকে গতিশীল করতে এরই মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ 3টি পদ থেকে 3 জন শিক্ষক পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষকরা বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এর আগে গত 21 এপ্রিল থেকে শিক্ষকরা অসহযোগ আন্দোলনের ডাক দেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, নানা অজুহাতে শিক্ষকদের পদোন্নতি আটকে রেখেছেন উপাচার্য। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। গত 2-3 দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় জীবন জীবিকা বাঁচাতে এখন পচে যাওয়া ধান সংগ্রহে ব্যস্ত কৃষক। এবছর হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিঃস্ব বেশিরভাগ পরিবার। সামনে কোরবানির ঈদ, এবার ঈদের কোনো প্রস্তুতি নেই তাদের। হাওরের জনপ্রতিনিধিরা বলছেন, এই ক্ষতি আগামী বছরও টানতে হবে তাদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরপাড়ের রাবারবাড়ি এলাকার কৃষক আবু বকর এবার 10 কেয়ার জমি করেছেন দেখার হাওরে। 2 কেয়ার কেটে আনলেও বাকি সব ধান ডুবে আছে জমিতে। এরই মধ্যে যে ধান কেটে এনেছেন সেই ধানও নষ্ট হয়ে গেছে। এখন গরুর জন্য অন্যের ফেলে দেওয়া খড় খাওয়ানোর জন্য সংগ্রহ করছেন। 2 কার জায়গা খাইটা তুলছি, তা গ্রামের আইয়া এবারে খোলাটা ওরতে ফলে গেছি, ও কিছুটা বাড়িতে লিয়ে গেছি। হাওর এলাকার সবার চোখে মুখে এখন বিষাদের ছাপ। হাওর জুড়ে ধানের তীব্র পচা দুর্গন্ধ, সেই সাথে কৃষক পরিবারের নীরব কান্না। সামনে যে কোরবানির ঈদ, তার জন্য নেই কোনো প্রস্তুতি, বরং খেয়ে পরে জীবন ধারণ করা কঠিন হাওরের কৃষকদের। ঈদের আনন্দ তো যে আমরা এই ফসলটা করে উঠাইতে পারতাম, তাহলে অনেক ঈদের আনন্দ হইতো। অন্ত ঈদের আনন্দ সম্পূর্ণ আমরা দুলাই মিশাই নিজেকে বন্যায়। কিভাবে আমরা চলি এবলা? মাত্র 4 আনা দাম ওগুলো কাটা হয়েছে, 12 আনা দামে খেতে। 18 কার জমিন করছিলাম, প্রায় 60-70 হাজার টাকা টাইনা টিনা সব টানার দেনাও রয়েছে। আপনার জমির দানও তৈলা গেছে, জমির তলিতে। 1 বছর যদি ফসল তাদের ক্ষতি হয়, এই ফসলের ক্ষতি টানতে হয় তাদের 5 বছর। নানা কারণে দেনা, জমি আবাদের খরচ, পরিবার চালাতে খরচ, সব মিলিয়ে এই সংকট তাদেরকে 4 থেকে 5 বছর টেনে নিয়ে যায়। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, রোদের অভাবে কেটে আনা ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। যারা ধান সংগ্রহ করার পরে স্তূপ আকারে রেখে দিচ্ছে, সেখানে কিছু ধান, যেহেতু ধানের ডরমেন্সি পিরিয়ড হলো 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি এটা শুকাতে না পারে তাহলে কিন্তু ধানে চারা গজায় যায়। সেজন্য কিছু চারা গজিয়ে কিছু ধান নষ্ট হয়েছে। জেলা প্রশাসক জানান, গত 1 মাসে সুনামগঞ্জের হাওরে বৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিকভাবে করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে মানবিক সাহায্যের বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন আমরা আগামী 3 মাস যারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সাহায্য প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হচ্ছে। সুনামগঞ্জে সরকারি হিসেবে প্রায় 500 কোটি টাকার ক্ষতির কথা বলা হলেও এই ক্ষয়ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়াবে ধারণা করছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। আদমদীঘি রানীনগরে রক্তদহ বিলের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার। বৃষ্টি আর ঢলের পানিতে রক্তদহ বিলে ডুবে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন নওগাঁ ও বগুড়া জেলার অন্তত 2500 চাষি। কৃষকরা বলছেন বিলের জমিতে সবেমাত্র ধান কাটা শুরু হয়েছে, বেশিরভাগ ফলন পানির নিচে ডুবে গেছে। এতে বগুড়া জেলার আদমদীঘি ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার অন্তত 1500 চাষি ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বগুড়া 3 আসনের এমপি আব্দুল মুহিত তালুকদার বলেছেন, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ প্রদান সহ বিলে প্রাণ ফেরাতে 400 কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করে আসছিলেন সেবাগ্রহীতারা। এসব অভিযোগের ভিত্তিতেই এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরে দাহ্য পদার্থ, তৈলাক্ত পণ্য ও ধূমপানমুক্ত এলাকা সংক্রান্ত কঠোর নীতিমালা কার্যকরের পর অগ্নিকাণ্ড সহ বড় ধরনের দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন বন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। সকালে বন্দর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আয়োজিত অগ্নি নির্বাপন নিরাপত্তা মহড়া শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। বন্দর এলাকায় যে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে মূলত এই অনুশীলনের আয়োজন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জে 2 মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষণা করেন। 2022 সালে সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে মেসার্স লামিয়া জান্নাতুল ফিলিং স্টেশন এলাকায় 2 মাদক কারবারিকে আটক করে র্যাব। এ সময় দুজনের শরীর থেকে 343 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। কুড়িগ্রামে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। সরকারি ও বেসরকারি সংস্থার মোট 10টি স্টলে তাদের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। মেলার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন মেলার আয়োজন করে। দেশে হামে 400-র বেশি শিশু মৃত্যুর ঘটনাকে হত্যাযজ্ঞ হিসেবে দায়ী করে এর বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সমবেত হয়ে এই প্রতিবাদ জানান তারা। এ সময় আইনজীবীরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই হত্যাযজ্ঞের জন্য দায়ী। হামের টিকা আমদানি এবং তা প্রদানের ক্ষেত্রে অবহেলার জন্য শিশুরা মারা গেছে বলেও অভিযোগ তাদের। অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় আইনজীবীদের সমাবেশ থেকে। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষায় সময়োপযোগী কারিকুলাম ছাড়া বিশ্বে টিকে থাকা কঠিন। তাই সরকার মেধাকে লালন করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক 2টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ সময়ের ব্যবধান ঘুচিয়ে নিজের প্রিয় ক্যাম্পাসে তারেক রহমান, আর প্রধানমন্ত্রী হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন প্রথমবার। তাই তাঁকে বরণে ছিল উচ্ছ্বাস আয়োজন। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় যোগ দেন তারেক রহমান।
দেশে শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে বক্তব্য দেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণেই দেশে বেকার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা গবেষণায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। সরকার প্রধান বলেন, তার সরকার দেশে এমন শিক্ষা ব্যবস্থা করতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করতে পারবে। তিনি বলেন, মেধাকে পরিচর্যা করতে চায় তার সরকার। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। পুঁথিগত বিদ্যা নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়ে হেঁটে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে যান তারেক রহমান। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়ে অংশ নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কারিগরি এবং এআই ও প্রযুক্তিগত শিক্ষাকে সরকার প্রাধান্য দিতে চায় বলেও জানান সরকার প্রধান। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ঔষধ শিল্প খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে ওআইসির সমর্থন ও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এরপর সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সীমান্তে ভারত কাঁটাতারে বেড়া দিতে চাইলে কূটনীতিক পর্যায়ে আলোচনা হতে হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশকে কিছু জানানো হয়নি। ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ ছুটি প্রদান, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং কোরবানি পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকরা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশে কোনো একটি রাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচনে কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি। সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে নতুন করে কাঁটাতার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ওপারে মুসলমানদের উপর নির্যাতনের নিন্দাও জানান নাহিদ ইসলাম।
বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ইউনাইটেড ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা চত্বর গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। শাপলা গণহত্যার বিচার না হওয়ায় 24শে জুলাই আবারও গণহত্যার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বহির্ভূত ও মানবতা বিরোধী সব হত্যাকাণ্ডের বিচার করার দায়িত্ব সরকারের বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় ট্রাইব্যুনালের মাধ্যমে 2013 সালে 5 মে শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আরও 2 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। এর ফলে তার মুক্তিতে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থী আরিফ এবং আদাবরে রুবেল হত্যা মামলায় তিনি জামিন পেলেন। আদাবর থানার মামলায় 156 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আসামি হিসেবে ব্যক্তির নাম উল্লেখ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ এবং মৎস্যজীবী লীগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুটি হত্যা মামলার এজাহারে খায়রুল হকের নাম নেই বলেও জানান তার আইনজীবী। এ নিয়ে মোট 7টি মামলায় জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন এবং উপাচার্যের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেন। আন্দোলনকে গতিশীল করতে এরই মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ 3টি পদ থেকে 3 জন শিক্ষক পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষকরা উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, নানা অজুহাতে শিক্ষকদের পদোন্নতি আটকে রেখেছেন উপাচার্য। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দিয়েছে আন্দোলনকারীরা। সকাল থেকে হামলা বিচার দাবি জানান এবং ভিসির অপসারণ চেয়ে সকল ফ্যাকাল্টি, ক্লাস ও পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করছে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। দুপুরে উপাচার্য এবং রেজিস্ট্রারের কার্যালয়ে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ফ্যাসিস্টের সরকার গত 17 বছর ক্ষমতায় থেকে দেশের সম্পদ কাজে লাগায়নি। বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির নামে বিপুল অঙ্কের টাকা পাচার করা হয়েছে। মন্ত্রী বলেন, দেশের সম্পদ আহরণ করে দেশের কাজে লাগাতে চায় সরকার, তাই বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নাই। দুপুরে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির হলরুমে কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। সভায় সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদে হুইপ আক্তারুজ্জামান মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। দুপুরে রাজারবাগে পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারে সাফল্যের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, গত 17 বছর পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমানে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, পুলিশ পদক নিয়ে কোনো বিতর্ক নেই, নতুন করে যাচাই বাছাই করে পদক দেওয়া হবে। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকারীরা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অচিরে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে চলতি মাসের 11 দিনে তালিকাভুক্ত 154 চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকারী গ্রেফতার হয়েছে 261 জন। 568 জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। মহানগরকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চলবে বলে জানিয়ে তিনি বলেন, যাত্রাবাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রে 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের ঈদের সময় বিকাশের এজেন্ট ও স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সংখ্যায় মুশফিকের পাশে নাম বসালেন নাজমুল হোসেন শান্ত। সিলেট টেস্টে জয় পেলে 7 জয় ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 8 টেস্টে জয় পাবেন তিনি। তবে এমন প্রাপ্তির দিনে জয়ের কৃতিত্বটা পেসার নাহিদ রানাকেই দিলেন শান্ত। নীলা মজুমদারের রিপোর্ট। সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে জয়টা যেন অভ্যেসে পরিণত করেছে বাংলাদেশ। টানা 3 টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছেন শান্তরা। যদিও শান্তর জন্য এই টেস্টে অনেক বেশি স্পেশাল। একটি অর্ধশতক তো পেয়েছেন শতক, আবার মুশফিকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 7টি টেস্ট জিতেছেন শান্ত। ফার্স্ট ইনিংসটা বড় হতে পারতো। যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জ ছিল, স্পেশালি প্রথম 2-3 ঘন্টা অনেক চ্যালেঞ্জ ছিল। সো তারপরে আমার মনে হয় যে ইনিংসটা একটু বড় হতে পারতো। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। এগেন ডে 3 ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। সো ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি বলবো যে ফার্স্ট ইনিংস আর একটু বড় হতে পারতো। শেরেবাংলায় পঞ্চম দিনের বিকালে স্পিনাররা নয়, ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এক পেসার। নাম তার নাহিদ রানা। 40 রান দিয়ে শিকার করেছেন 5 উইকেট। বাংলাদেশের ক্রিকেটে যা এক বিরলতম ঘটনা। রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। সিরিজের লক্ষ্যে আগামী 16ই মে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।